আপনাদেরকে আজকে প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একত হচ্ছে আমাদের আমি দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক মাসের আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আপনাদেরকে কিছু অবহিত করা, আর আমরা কিছু সংস্কার প্রস্তাবনা করেছি এবং আগামী 100 দিনের আমাদের সবগুলা মন্ত্রণালয়ে বলা হয়েছে আগামী 100 দিনের একটা প্রস্তাবনা তৈরি করে সেটা আমাদের ক্যাবিনেটে জমা দিতে। তো সেটাও আমরা তৈরি করেছি, সে বিষয়ে আমরা বলবো। আর হচ্ছে আপনাদের যদি আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা, আপনাদের সাথে যেহেতু এরপরে দেখা হয়নি আর কথা হয়নি, আর একটি বিষয় হচ্ছে আমাদের যেই শহীদ স্মরণ সভা হওয়ার কথা সেই বিষয়ে আমি কথা বলবো, এবং যে আমাদের ফাউন্ডেশন জুলাই অভ্যুত্থান স্মৃতি ফাউন্ডেশন, সেটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সেটি বিষয়ে কথা বলবো। তো আমি যদি আমাদের এক মাসের কার্যক্রমের কথা বলি, এক মাসে মূলত আমরা যেটা করেছি যে মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে, সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি, যে সবগুলা প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটিসমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে, এবং বাতিলকৃত কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এই কাজটি এখনও প্রক্রিয়াধীন, এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে। বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা, তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে অনেকের ক্ষেত্রে। আমরা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে, যেখানে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং 98 জন আহত হয়েছেন। এই তথ্যটি আমাদের কাছে এসেছে। এছাড়া আমরা গত মাসে যেই আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে, যেই ধরনের কর্মসূচিগুলো হয়েছে সেগুলোকে সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ ও আহত ছাত্রছাত্রীদের পরিবার নিয়ে 20টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশ করা হয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ভিত্তিক 419টি তথ্য বিবরণী ও স্কল প্রচার সহ 1204টি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করেছে। এছাড়া আমাদের ডাক টেলিযোগাযোগের বিভাগের অধীনে আমরা প্রথমে এসে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় যে তদন্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেখানে আমরা 24 ঘন্টা একটা প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়েছিলাম, সেটি আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে এবং এটির বিস্তারিত প্রতিবেদনও দাখিল হয়েছে, এবং বর্তমানে কমিটি সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। একইভাবে এই বিভাগে 2009 থেকে এ পর্যন্ত বাস্তবায়িত এই বিভাগের সকল উন্নয়ন প্রকল্প মূল্যায়ন এবং পর্যালোচনা চলছে। আমাদের যেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্টস ইত্যাদি যেই গ্রাহক সেবা সেটা সহজীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্ট ঘরে অফিসে বসে যে কোনো সময় বুকিং করতে পারবেন। টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সিটিডিআর সেন্টারের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় 1667টি পর্ন ওয়েবসাইট এবং 560টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এছাড়া এবং ম্যালওয়্যার এরূপ সাইটসমূহের প্রবেশগম্যতা সীমিতকরণে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আমাদের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকায় ল্যান্ডফোন চালু করা হয়েছে, এবং হচ্ছে আমরা 8টির মতো ভিসেট স্থাপন করেছিলাম, এবং সেখানে নেটওয়ার্কের সরবরাহটা যথাযথ ছিল না, তারপরেও আমরা চেষ্টা করেছিলাম সেখানে বিনামূল্যে মোবাইল অপারেটরদের বিনামূল্যে জ্বালানি সরবরাহ করা হয়েছে। এবং এছাড়া আমাদের 3 মন্ত্রণালয়ের কর্মচারীরা একদিনের বেতন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন সাহায্যের জন্য। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবার সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে, এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত 4G নেটওয়ার্ক সম্প্রসারণের সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই আইএফটি জারি করা হবে। এবং আমাদের একইভাবে আইসিটি ডিভিশনও আমরা এই এক মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে যেগুলো আগে থেকে চলতেছিল, এবং একইভাবে যে আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায়,
এবং হচ্ছে আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি। আর আমাদের 100 দিনের পরিকল্পনা রয়েছে, সেটি আমি বিস্তারিত এখানে বলছি না, সেটি খসড়া হয়েছে এবং এটি স্টেক হোল্ডার মিটিং চলছে এখন, এবং সেটি আপনারাও চাইলে নিতে পারেন। আমরা হয়তো খুব শীঘ্রই সেটি হচ্ছে চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী কাজ শুরু করব। আর দ্বিতীয় যে বিষয়টি, যে শহীদদের যে স্মরণসভা হওয়ার কথা, সেই স্মরণসভাটি হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেই জন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর হচ্ছে 20,263 জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আসে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে। এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজ একটা তালিকা করে তারা পাঠায়, এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে। এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায়, এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে, এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। আরেকটি হচ্ছে আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তো আমরা ভেবেছিলাম যে এই হয়তো ওই স্মরণসভার দিন এটা আমরা ঘোষণা করবো, যেহেতু স্মরণসভাটি পিছাচ্ছে, তাই আমি আজকে এটা প্রাথমিকভাবে বলছি। আজকে হয়তো আমাদের যমুনাতে যেই প্রেস ব্রিফিং হবে সেখানেও এটা অফিসিয়ালি আবার বলা হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এটা ফাউন্ডেশনের সভাপতি, এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক। মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধ, হ্যাঁ, তার মানে অফিসিয়াল নেম হচ্ছে জনাব মীর মাহবুবুর রহমান। তাকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ পরিবারের সদস্য হিসেবে। এবং জনাব কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ, ওনাকে তার কাজের দক্ষতার জন্য এই কোষাধ্যক্ষ এখানে রাখা হয়েছে। এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব নূরজাহান বেগম এবং জনাব শারমিন এস মুর্শিদ 3 জন নির্বাহী সদস্য হিসেবে থাকতেছে। এখানে আরও 14 জন সাধারণ সদস্য যুক্ত হবে, মোট 21 সদস্যের একটি প্যানেল আর কি হবে। এটি হচ্ছে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে, শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে। তাদের যে পুনর্বাসন, আর্থিক সুবিধা এবং তাদের আরও অন্যান্য যেই সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন। এবং আরেকটি বড় কাজ হবে স্মৃতি ধরে রাখা, নানা স্মৃতি স্তম্ভ করা এবং তাদের নিয়ে হচ্ছে প্রতি বছর প্রোগ্রাম করা, স্মৃতি ধরে রাখতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা। এটি মূলত এই ফাউন্ডেশনের কাজ হবে আর কি। এটি একটি মানে এটা তো বেসরকারি প্রতিষ্ঠান হবে। এই ফাউন্ডেশনের অর্থ হচ্ছে মানুষ এখানে ডোনেট করবে,
সারা দেশের এবং আন্তর্জাতিক বিদেশের মানুষ এখানে ডোনেট করবেন শহীদ এবং আহত পরিবারদের জন্য, এবং সরকারিভাবেও এখানে কিছু অর্থ দেওয়া হবে সরকারি। গণমাধ্যম কমিশনের কথা আমরা বলেছি, গণমাধ্যম কমিশন হবে, এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা তো মূলত আসলে এই 1 মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে, এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তির পরিবর্তন করা লাগতেছে, এটা আপনারা বুঝেন। আমরা মূলত এখনও আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকার সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আমরা এই কমিশনটা করতে চাচ্ছি। আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি, এই কারণে গতকালকের কথা এটি আসেনি, এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে এটা ঘোষণা দেওয়া হবে, এবং এটার প্রক্রিয়া চলতেছে আর কি। আর হচ্ছে মূলত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করতেছি সেখানে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য, এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে, যে আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান, সেই আইনগুলো প্রত্যেকটা আইনই আমরা আবার রিভিউতে পাঠিয়েছি যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলা নিয়ে সমালোচনা সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা, নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না আর কি। আমাদের সংস্কার প্রস্তাবনাতে আমি বললাম মূলত আইন এবং নীতিমালা নিয়েই সেখানে প্রস্তাবগুলো রাখা হয়েছে, এবং সেগুলো সংশোধনের ক্ষেত্রে অবশ্যই স্টেক হোল্ডারদের মতামত এবং তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। না, প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটাও আমরা অস্বীকার করব না। এবং একটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতেছে, ফলে আমরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নাই, ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে, এবং সেই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দেওয়া আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফেস করা লাগতেছে। শ্রমিক অসন্তোষ চলছে, তবে প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি, এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে, এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে, এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। আমরা তো বলেছি যে 16 বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনাদের যদি সাজেশন থাকে যে আমরা কমিশনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা তো থাকবে, এবং বিগত সময়ের যেই হয়রানিগুলো হয়েছে সেটা যদি আপনাদের মতামত থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করব, কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের 16 বছরের যেই বিচারগুলো ছিল, যেই মামলাগুলো ছিল, সেগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে, এবং গুম বিষয়ে তদন্ত কমিশন করা হয়েছে, সেই কমিশন কিন্তু সকল গুমেরই আসলে তদন্ত করবে। হ্যাঁ, কমিটির আমাদের সিদ্ধান্ত হয়েছে তথ্য সম্প্রচারও, তারা কিন্তু এই সকল প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করতেছে এবং কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করতেছে। প্রথমত আমরা যেহেতু সরকার এখন সংস্কার কমিশন যাচ্ছে, আমরা প্রথমত গণমাধ্যমে একটা সংস্কার কমিশনই করব, যারা মূলত হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিলে প্রস্তাবনাগুলো নেবে, এবং আমাদের সরকারের জায়গা থেকেও প্রস্তাবনাগুলো থাকবে, এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব, এবং যে একটা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে একটা আমাদের দেশে, বাংলাদেশে গণতান্ত্রিক দেশে, সেই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি। তো সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হবে। কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম, উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না,
হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এইটাই হচ্ছে তার সাথে। আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। তো আসলে বোন নাই। ও আচ্ছা। না না, ওনার এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না, এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করা দরকার তাদেরকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিটিআরসি তো দুইজন চেয়ারম্যান সহ তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন, আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে, এবং ওই চেয়ারম্যান আমরা আরও নতুন কমিশনার সেখানে দিব। মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসির এই বিষয়টা সুরাহা করবেন আর কি। কারণ আমরা মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত যেই বিষয়গুলো, নীতিগত সংস্কারই আনছি, এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি, এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সমালোচনা করেছি, আন্দোলন করেছি। তো এই আইনসহ যেই আইনগুলো রয়েছে, যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সকল আইনগুলাই আমরা পুনর্মূল্যায়ন করছি। কিন্তু পুনর্মূল্যায়ন ক্ষেত্রে আমি যেটা বলছি, আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি, যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলাকে আমরা রাখবো না। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব। আরেকটি বিষয় আর কি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে, সারা দেশের মানুষের উদ্দেশ্যে, যে আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম, সরকারের দায়িত্বে আছি বা যা অনেকে বাইরে আছে, তাদের নাম ব্যবহার করে, সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ, এবং হচ্ছে চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। আমরা কিন্তু এর আগেও বিভিন্নবার যারা ছিলেন সমন্বয়, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এই ধরনের ঘটনার নিন্দা জানাই, এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং শুধু বাইরে না, আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, এবং অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়। আমরা তো সবাইকে চিনি না, এই ছবি ব্যবহার করেও নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে। তো সকলের কাছে এটা আহ্বান থাকবে, এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে, আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয়, এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনও সন্তুষ্ট নই, এবং আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে, এবং সকলের কাছে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই, আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি। কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে। আসলে বিগত 16 বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবং ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে, এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার যে তার ভূমিকার যেই সমালোচনা, এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে। তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা, তার সাথে তারা রয়েছে, এবং পুলিশও যথেষ্ট কিন্তু অদলবদল হয়েছে, এবং পুলিশের রিফরমেশনের কথাও বলা হচ্ছে, পুলিশের জায়গা থেকেও প্রস্তাব এসেছে। তো আমরা কিন্তু সেটি করব। তবে সরকার সবাইকে কিন্তু এটা এই জন্য সহায়তার মনোভাব রাখতে হবে। আমরা যাতে পুলিশকে সহায়তা করি, পুলিশ যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিকমতো, এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া রয়েছে, আপনাদের মাধ্যমেও বলছি, যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে, তাদের ব্যবস্থা নেয়, এবং এই যে আত্মবিশ্বাসটি তারা হারিয়েছে সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পক্ষে কাজ করলেই কিন্তু কেবল আমরা সবাই আসলে সরকার, পুলিশ প্রশাসন, জনগণের আর যে সমর্থন, সেই সমর্থনটিতে আমরা পাবো। পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা, এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইন শৃঙ্খলার কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না,
এবং পুলিশের যে বিষয়টা, আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে 16টা বছর ব্যবহার করা হয়েছে, এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয়, সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে, নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা। এবং তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে। এবং পুলিশ আসলে যেই পুলিশের দেখেন 5ই আগস্টে যেটা হয়েছে, 5ই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যাতে মাঠে থাকে, শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে। এবং 12টার সময় তো আমরা খবর পেলাম যে এটা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। এবং এর পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি, এবং পুলিশ পুরো সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিল, তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে মাঠ পর্যায়ে যে পুলিশরা, অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছেন আসলে। এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো, পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেদিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম। কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে, এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ, আমরা যে কনস্টেবল, এসআই, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে। তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে, পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে, এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে। অবশ্যই পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত, এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে, এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে। তো আমরা এটা নির্দেশনা দিয়েছি, আলোচনা করছি, এবং আমাদেরকে আসলে পুলিশকেই অ্যাক্টিভ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকেই অ্যাক্টিভ করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা, সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে, ফিরে আসবে আর কি। সাংবাদিকদের বিষয়ে এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এবং এই বিষয় যেহেতু তুললেন, আর একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে, আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে, বৈষম্যবিরোধী আন্দোলনও একটা লিগ্যাল টিম করতেছেন, এই লিগ্যাল টিমে তাদেরকে সহায়তা করবে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য, এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে। এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। আমরা বলেছি এই এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে, জুলাই হত্যাকাণ্ড, সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার কার্যটি সম্পাদিত হবে। এবং সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তো এই হত্যাকাণ্ডের বিচার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সরকারের জায়গা থেকে করব। আর এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, সেটা তো কোর্টে যাবে, এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমরা বলেছি যে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়, এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়, এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয়, এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে, সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয়, এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো আর না হয়। সবাইকে ধন্যবাদ।